আমরা প্রায় সবাই, তাই না, দিনের অনেকটা সময় হয়তো নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে কাটায়। কিন্তু এই যে সাধারণ একটা কাজ, এটা কেন এত টানে আমাদের? এর পিছনে আসল গল্পটা কি? হুম। আজকের এই ডিপ ডাইভে আমরা এই সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের গভীরে যাব। হাতে বেশ কিছু রিপোর্ট আর বিশ্লেষণ আছে, সেগুলো ঘেঁটে দেখব। ঠিক। আমাদের লক্ষ্য হলো এর মনস্তাত্ত্বিক দিকটা বোঝা, শারীরিক প্রভাবগুলো জানা, আর এই প্ল্যাটফর্মগুলোই বা কিভাবে আমাদের এভাবে আটকে রাখে সেটাও দেখা। হ্যাঁ, আর শুধু আটকে রাখা নয়, আমরা এর ভবিষ্যৎ কি হতে পারে, মানে কোন দিকে যাচ্ছে এই প্রযুক্তি, সেটাও দেখব। আর অবশ্যই এই যে একটা ডিজিটাল অভ্যাসের চক্র, এখান থেকে বেরোনোর পথগুলো কি কি, সেগুলো নিয়েও কথা বলবো। ঠিক, কারণ এটা তো শুধু ব্যক্তিগত অভ্যাসের ব্যাপার না, তাই না? এর সাথে প্রযুক্তি, ব্যবসা অনেক কিছু জড়িয়ে আছে। একদম। তারা তো বলছে এটা একটা জনস্বাস্থ্য সংকট হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বেশ উদ্বেগজনক তথ্য, বিশেষ করে টিনেজারদের জন্য। রিপোর্টে বলা হচ্ছে, যারা দিনে ৩ ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের মধ্যে ডিপ্রেশন আর অ্যাংজাইটির ঝুঁকি নাকি দ্বিগুণ। ভাবা যায়, দ্বিগুণ। আর শুধু ডিপ্রেশন বা অ্যাংজাইটি তো নয়, আরও অনেক কিছু আছে। অবশ্যই, যেমন ধরুন সোশ্যাল কম্প্যারিজন বা সামাজিক তুলনা, মানে অন্যের ওই সাজানো গোছানো পারফেক্ট জীবনের ছবি দেখে নিজের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়, আত্মবিশ্বাস কমে যায়। এমনকি বডি ডিসমরফিয়া পর্যন্ত হতে পারে, মানে নিজের চেহারা বা শরীর নিয়ে একটা ভুল ধারণা তৈরি হওয়া। ঠিক। আর এর সাথে তো আছে ওই ডুম স্ক্রলিং, মানে খারাপ খবর দেখতে থাকার একটা নেশা। হ্যাঁ, আর ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, কিছু একটা মিস করে ফেলছি, এই ভয়টা। এই সব কিছু মিলিয়ে মানসিক চাপ কিন্তু সাংঘাতিকভাবে বাড়িয়ে দেয়। সত্যি। আর শরীরের ওপর যে প্রভাব পড়ছে সেটাও তো কম না। এই যে ঘন্টার পর ঘন্টা আমরা ঘাড় নিচু করে ফোন ব্যবহার করি। হ্যাঁ, টেক্সট নেক সিনড্রোম যেটাকে বলে, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, এগুলো তো খুবই কমন হয়ে গেছে। আর চোখের ওপর চাপ, স্ক্রিনের ওই নীল আলো। ঠিক, চোখের ক্ষতি তো হয়ই, ঘুমেরও ১২টা বাজে। কারণ ওই নীল আলো মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয়, যেটা ঘুমের জন্য দরকারি। সব মিলিয়ে একটা অলস জীবনযাত্রাও তো তৈরি হচ্ছে, তাই না? একদম, শারীরিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এত সহজে কেন আমরা এই স্ক্রোলিংয়ের ফাঁদে পা দিই? কেন এত আকর্ষণ? হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। এর মূল কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। একটা কেমিক্যাল আছে ডোপামিন। এই পুরো ব্যাপারটা একটা ডোপামিন লুপ তৈরি করে। ডোপামিন লুপ মানে? মানে হলো, যখন আমরা কোনো লাইক পাই বা নোটিফিকেশন দেখি, তখন ভালো লাগে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কাজ করে ওই পুরস্কার পাওয়ার আশাটা। মানে ব্রেন একটা রিওয়ার্ড এক্সপেক্ট করতে থাকে। ও আচ্ছা, পুরস্কারের আশা। হ্যাঁ, আর এই আশাটা কখন পূরণ হবে, মানে কখন পরের লাইকটা আসবে, সেটা তো আমরা জানি না। এই অনিশ্চয়তা বা ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট, এটাই আমাদের আটকে রাখে, অনেকটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো। তার মানে এটা হঠাৎ করে হয়ে যাওয়া কিছু না, বেশ পরিকল্পিত একটা ব্যাপার। অবশ্যই, প্ল্যাটফর্মগুলো এই মনোবিজ্ঞান জেনেই তাদের ডিজাইন করে। যেমন ওই ইনফিনিট স্ক্রল, স্ক্রল করতেই থাকা যায়, শেষ হয় না, থামার কোনো সিগন্যাল নেই। ঠিক, বা ধরুন অটোপ্লে ভিডিও, একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু, আপনাকে থামার বা ভাবার সুযোগই দেয় না। হুম। আর এর পেছনে তো আছে শক্তিশালী এআই অ্যালগোরিদম। এগুলো আমাদের পছন্দ, অপছন্দ, আমাদের আচরণ সব বিশ্লেষণ করে। করে এমন সব জিনিস সামনে আনে যা আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখি। একদম, যাতে আমরা আরও বেশি সময় প্ল্যাটফর্মে থাকি। কারণ দিনের শেষে এই প্ল্যাটফর্মগুলোর ব্যবসায়িক মডেলটাই হলো আমাদের মনোযোগ আর আমাদের ডেটা। আমাদের মনোযোগটাই পণ্য। এই কথাটা ভাবলেই কেমন যেন অস্বস্তি লাগে। ব্যবহার করার সময়ের ওপরই তাদের লাভ নির্ভর করে। এই ডিজাইন আর মনোবিজ্ঞানের খেলা তো বর্তমানকে প্রভাবিত করছে, কিন্তু প্রযুক্তি তো আরও এগোচ্ছে। ভবিষ্যতে কি হতে পারে? ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কন্টেন্টকে আরও অনেক বেশি পার্সোনালাইজড আর আকর্ষণীয় করে তুলবে। হয়তো আরও নিখুঁতভাবে আমাদের পছন্দ বুঝে ফেলবে। কিন্তু এর ঝুঁকিও তো আছে। ডিপ ফেক বা ভুয়া তথ্যের কথা যেমন শোনা যায়। অবশ্যই ঝুঁকি আছে। ভুল তথ্য ছড়ানো আরও সহজ হয়ে যেতে পারে। অন্যদিকে ইমার্সিভ মিডিয়া আসছে, মানে অগমেন্টেড রিয়ালিটি এআর, ভার্চুয়াল রিয়ালিটি ভিআর। ও হ্যাঁ, তখন অভিজ্ঞতাটা শুধু আর স্ক্রিনে দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা হয়তো ভার্চুয়ালি কোনো কনসার্টে যোগ দিতে পারবো বা কেনাকাটা করতে পারবো। সেটা তো আরও বেশি আকর্ষণীয় হবে। হ্যাঁ,
আরও আকর্ষণীয় কিন্তু একই সাথে আরও বেশি আসক্তিকর হওয়ার ঝুঁকিও আরবে। ব্যবসার নতুন মডেলও আসবে, ভার্চুয়াল জিনিস বিক্রি, সাবস্ক্রিপশন, কিন্তু মূল লক্ষ্যটা একই থাকবে, আমাদের মনোযোগ ধরে রাখা। তাহলে এই যে একটা জটিল চক্র, আসক্তি, ব্যবসা, প্রযুক্তি, এখান থেকে বেরোনোর উপায় কি? আদৌ কি কোনো উপায় আছে? দেখুন, সমাধানটা কোনো একটা দিকে নেই, কয়েকটা দিক থেকে চেষ্টা করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তো অবশ্যই দরকার। যেমন? যেমন স্ক্রিন টাইম লিমিট করা, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দেওয়া, নোটিফিকেশন বন্ধ রাখা, এগুলো। তবে তার চেয়েও জরুরি হল কেন আমি স্ক্রল করছি সেই মূল কারণটা খুঁজে বের করা। একাকিত্ব, বিরক্তি, নাকি অন্য কিছু? কারণটা বোঝা জরুরি। হ্যাঁ, এবং সেই কারণটা বুঝে তার অফলাইন বিকল্প তৈরি করা, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা কোনো শখের চর্চা করা। এটা তো গেল ব্যক্তিগত চেষ্টার কথা। প্ল্যাটফর্মগুলোর কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। তাদের উচিত এই আসক্তিমূলক ডিজাইনগুলো পরিবর্তন করা, ব্যবহারকারীর সুস্থতাকে ব্যবসায়িক লাভের ওপরে জায়গা দেওয়া। কিন্তু তারা কি সেটা করবে? তাদের ব্যবসায়িক মডেলের সাথে কি এটা যায়? এখানেই আসল চ্যালেঞ্জ। তারা কিছু ফিচার আনে বটে, যেমন স্ক্রিন টাইমের রিপোর্ট দেখানো, কিন্তু সেগুলো কতটা কার্যকর বা আমাদের ডেটার গোপনীয়তা কতটা থাকছে সে নিয়ে প্রশ্ন আছে। তাহলে কি সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো ভূমিকা দরকার? নীতিমালা? একদম। শক্তিশালী ডেটা সুরক্ষা আইন দরকার। এআই কিভাবে ব্যবহার করা হবে তার জন্য নৈতিক নির্দেশিকা দরকার। প্ল্যাটফর্মগুলোকে তাদের ডিজাইনের প্রভাবের জন্য দায়বদ্ধ করার মতো নীতিমালা দরকার। কিন্তু প্রযুক্তি তো খুব দ্রুত এগোচ্ছে। আইন কি সেই গতির সাথে তাল মেলাতে পারছে? সেটাই তো মুশকিল। প্রযুক্তি নিয়ন্ত্রণের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। তার মানে এই সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এটা শুধু আমাদের ব্যক্তিগত দুর্বলতা বা ইচ্ছাশক্তির অভাব নয়। না, একেবারেই না। এর পেছনে আছে খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল, সুচিন্তিত ডিজাইন আর একটা বিশাল ব্যবসায়িক মডেল। তাহলে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ঠিক তাই। ব্যক্তিগত সচেতনতা, কর্পোরেট দায়িত্ববোধ আর সঠিক নীতিমালা, এই তিনটের সমন্বয় দরকার। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। যখন VR বা AR এর মতো প্রযুক্তি ডিজিটাল জগৎটাকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে আসবে, তখন ভার্চুয়াল জগতে কাটানোর সময় আর বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করাটা কতটা কঠিন হয়ে পড়বে? আমাদের মনোযোগের নিয়ন্ত্রণটা তখন ঠিক কার হাতে থাকবে? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।